ডাব্লিউডাব্লিউই এর ব্যাকস্টেজ থেকে বড় একটি খবর সামনে এসেছে। চিফ অপারেটিং অফিসার মার্ক শাপিরো এমন একটি মন্তব্য করেছেন, যা রেসলিং ওয়ার্ল্ডে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তিনি দাবি করেছেন ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভ ডাইরেকশনের ওপর টিকেওর কমপ্লিট কন্ট্রোল রয়েছে। মানে ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভ টিম, এটা পুরোপুরি টিকেওর নিয়ন্ত্রণে। এই মন্তব্য আসে ঠিক রেসেমিনিয়ার পর, যেখানে প্যাট ম্যাকাফিকে কডি রোডস বনাম র্যান্ডি অটনের ফিউডের মধ্যে যুক্ত করা হয়, আর এটা নিয়ে তৈরি হয়েছিল প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি। ব্যাকস্টেজের রিপোর্ট অনুযায়ী ডাব্লিউডাব্লিউই চিফ কন্টেন্ট অফিসার ট্রিপল এইচ, তিনি মূলত সাপ্তাহিক শোগুলোর স্টোরি লাইন তৈরি করেন, আর তিনিই বুকিংয়ের দায়িত্বে আছেন। তবে ফাইনাল ডিসিশনের ক্ষমতা রয়েছে টিকেও প্রেসিডেন্ট ইমানুয়েলের হাতে। অনেক সময় এটার সমন্বয় দায়িত্ব পালন করেন শাপিরো। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই ক্ষমতা তারা কখনো প্রয়োগই করেন না, মানে প্রায় সময়ই তারা এটা থেকে দূরে থাকেন। ডেভ মেলজারের রিপোর্ট অনুযায়ী টিকেওর এক্সিকিউটিভরা যদিও মৌখিকভাবে বলে তাদের সিদ্ধান্তই ফাইনাল, কিন্তু সাধারণত ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভের মধ্যে তারা হস্তক্ষেপ করে না। তবে এবার সমস্যা হয়েছে যখন তারা একটি পূর্ণ গল্পের মধ্যে হস্তক্ষেপ করে। রিপোর্টস বলছে, প্যাট ম্যাকাফি এবং জেলি রোলকে ওয়ার্ল্ড টাইটেল স্টোরির মধ্যে আনার মূল কারণ হল টিকেওর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। এটার উদ্দেশ্য ছিল ইএসপিএনের সঙ্গে সমন্বয় বাড়ানো, সেলিব্রিটি বাজ তৈরি করা, একই সঙ্গে টিকিট সেল বুস্ট করা। কিন্তু ব্যাকস্টেজ অনেক ট্যালেন্ট এবং ক্রিয়েটিভ টিম এই ডিসিশনে খুশি ছিলেন না। অনেকের মতে সেলিব্রিটি ইনভলভমেন্ট এটা মূলত ম্যাচের ফোকাসকে সরিয়ে দিয়েছে। মেলজারের মতে ডাব্লিউডাব্লিউই ক্রিয়েটিভ সাইডের অনেকেই মনে করেছিলেন এই কনফ্লিক্ট অনেক আগে থেকে শুরু হয়েছে। একজন সোর্স বলেছে, তিনি 1 বছর আগেই টিকেও বনাম ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভ টিম, এই দুই পক্ষের মধ্যে ক্ল্যাশ দেখতে পেয়েছিলেন। ব্যাকস্টেজে ইন্টারনাল পলিটিক্স আর একই সঙ্গে জোকেইং নাকি অনেক বেড়ে গিয়েছিল, আর সেটি টিকেও টপ এক্সিকিউটিভস দ্বারা ইনকর্স করা হয়েছে। রিপোর্টস অনুযায়ী অরিজিনাল প্ল্যান ছিল ব্ল্যাকল্যাশ 2026-এ। সেখানে কথা ছিল র্যান্ডি অটন এবং প্যাট ম্যাকাফি খেলবেন একদিকে, আর আরেকদিকে খেলবে কডি রোডস এবং জেলি রোল। কিন্তু ফ্যান ব্যাকল্যাশ এতটাই বেশি হয় যে প্যাট ম্যাকাফি নিজেই স্টোরি লাইন থেকে সরে দাঁড়ান, ফলে পুরো প্ল্যান ড্রপ করে দেওয়া হয়। আর খবর যেহেতু সামনে এসেছে টিকেও ক্রিয়েটিভের পুরো কন্ট্রোল করছে, তাই সেখানে নতুন কেউ আসে কি না এটাই দেখার বিষয়। ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ব্রক লেসনার কি সত্যিই রিটায়ার করেছেন, নাকি সামার স্ল্যামে এক লাস্ট ম্যাচে তাকে দেখতে পারবো। রেসেমিনিয়া 42 নাইট 2-তে ব্রক লেসনার ওবাফেমের কাছে ক্লিন লস খাওয়ার পরে গ্লোভস এবং বুটস রিংয়ে রেখে যান। রেসলিং ওয়ার্ল্ডে এটাকে ট্র্যাডিশনালি রিটায়ারমেন্ট সাইন হিসাবে ধরা হয়। ডাব্লিউডাব্লিউই এর ভিতরে স্ট্রং বিলিভ আছে ব্রক লেসনার সেই রাতেই মূলত অবসর নিয়েছেন, কেননা ব্রক লেসনার সচরাচর নাটক করার মতো মানুষ নয়। ফাইটফুল এবং রেসেল ভোটস বলছে, অনেকে মনে করছেন এটা স্ক্রিপ্টেড অ্যাঙ্গেল না, বরং ব্রক লেসনারের নিজের ডিসিশন ছিল এটা। কিছু রিপোর্টস তো বলছে ম্যাচের সময়েই তিনি ফাইনাল ডিসিশন নেন, মানে ওবাফেমিকে পুট ওভার করে যখন তিনি দেখলেন সফল হয়েছেন, তখনই মূলত তার অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। কিন্তু এখানেই টুইস্ট আছে, সামারস্ল্যাম 2026 হবে মিনেসোটাতে, যেটা ব্রক লেসনারের হোম স্টেট, আর ক্যারিয়ার রুটসের সঙ্গে একদমই ডিপলি কানেক্টেড। এই কারণে ডাব্লিউডাব্লিউই এর ভিতরে এখনও স্পেকুলেশন আছে ব্রক লেসনার মে রিটার্ন ফর ওয়ান ফাইনাল রিটায়ারমেন্ট ম্যাচ অ্যাট সামারস্ল্যাম। এই রিউমার অনেক দিন ধরেই চলছিল। রেসেমিনিয়ার পরে কিছু পিপুল ব্যাকস্টেজে আশা করেছেন তিনি সামারস্ল্যাম কার্ডে থাকবেন, তবে আসলেই তিনি থাকবেন কিনা এটাই বড় প্রশ্ন। তবে বেশিরভাগ মনে করছে তিনি ফিরবেন না।